হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশি মুভি নিয়ে তো অনেক ভিডিও করলাম, আমাদের টাকলা সাহেবকে নিয়ে কথা বললাম, সাকিব খানকে নিয়ে কথা বললাম, তুফান মুভি নিয়ে কথা বললাম। আজকে একটু বিদেশি পাড়া থেকে ঘুরে আসি, আজকে একটু বিদেশি মুভি নিয়ে কথা বলি। আগামী 27 তারিখ রিলিজ পাচ্ছে কালকি 2898, সেই মুভিটা নিয়ে একটু কথা বলবো। সেই মুভিটার স্টোরির কিছু থিওরি নিয়ে কথা বলবো এবং তার সাথে কথা বলবো এই মুভিটাকে আসলে ব্যবসা সফল হবে কি হবে না সেই বিষয়ে আমার কী চিন্তা ধারণা সেটা নিয়ে। তো কালকি মুভিটা নিয়ে অনেক রিভিউ দেখলাম ইউটিউবে, ইন্ডিয়ান বাংলাদেশি অনেকেরই রিভিউ করেছেন, কলকাতা থেকে রিভিউ করেছেন এবং সব রিভিউতে মোটামুটি তারা পজিটিভ বলেছেন। আমি কিন্তু লাস্টের দিকে যে একটু নেগেটিভ কিছু কথাবার্তা বলবো, তো সেগুলো শোনার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের থিওরি নিয়ে। প্রথমে কালকি 2898-এর যে থিওরিটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, আমি ইউটিউবে অনেক মানুষের অনেক থিওরি দেখেছি এবং আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এই মুভির ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলি। এই মুভিতে যে প্রধান চারটা চরিত্রকে দেখানো হচ্ছে, প্রথম চরিত্র হচ্ছে কি অমিতাভ বচ্চন, যাকে অশ্বত্থামা হিসেবে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং এরপর আছে প্রভাসের ক্যারেক্টারটির নাম হচ্ছে কি ভাইরাবা, এবং আছে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটির নাম সুমতি, এবং আছেন কমল হাসান যার ক্যারেক্টারটির নাম হচ্ছে কালী। তো এই যে মূল চারটা ক্যারেক্টার নিয়ে আমি একটা থিওরি নিয়ে কথা বলি। এখানে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে যে স্টোরিটা হতে পারে এই মুভির, সেই স্টোরিটা হচ্ছে কি কমল হাসান হচ্ছে কি এই মুভির মেইন ভিলেন। আমার কাছে যেটা মনে হয়, ট্রেলারের ফেস দেখে কিন্তু বোঝা যাচ্ছে তিনি জীবনের শেষ অবস্থায় আছেন, অর্থাৎ মৃত্যু মুখে হয়তো বা পতিত, এবং তিনি চান যে তার সে যেন অমর হতে পারেন সেরকম একটা কিছু চান। এবং ট্রেলারে কিন্তু আমরা বিভিন্ন সিনে দেখেছি যেখানে দেখানো হয়েছে যে আশেপাশে অনেকগুলো মানুষের বডি সেখানে রাখা আছে, এবং হয়তো বা কালী নতুন একটা বডিতে তার লাইফটাকে, তার জীবনটাকে ট্রান্সফার করতে যাচ্ছেন, নতুন একটা দেহে যেতে যাচ্ছেন, এবং সেই কারণে তিনি বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রেগনেন্ট মেয়েদেরকে উঠিয়ে এনেছেন। তিনি হয়তো সেইখান থেকে সেই মেয়েদের শরীরে যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো থেকে রিবার্থ করতে যাচ্ছেন, অর্থাৎ পুনর্জন্ম নিতে যাচ্ছেন। দীপিকা পাডুকোনকে দেখা যায় সেই সিরিয়ালে লম্বা লাইনে যেখানে প্রেগনেন্ট মহিলাদেরকে রাখা হয়েছে সেই লাইনের ভিতরে রাখা হচ্ছে, এবং সেখান থেকে হয়তো বা দীপিকা পাডুকোন যখন বুঝতে পারবে যে তার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হবে অথবা তার বাচ্চাটার শরীরে কালি আসতে যাচ্ছে, তখন হয়তো বা দীপিকা পাডুকোন সেখান থেকে পালিয়ে যাবেন, এবং এর পরবর্তীতে হয়তো বা কালী অর্থাৎ কমল হাসান বুঝতে পারবেন যে দীপিকা পাডুকোনের পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটি হচ্ছে কালকি রূপ আবির্ভূত হতে যাচ্ছেন, যে কিনা প্রচণ্ড ক্ষমতাবান একজন হিন্দু ধর্মের একজন ভগবান বা একজন দেব শক্তি সম্পূর্ণ একজন ব্যক্তি, যে কিনা দীপিকা পাডুকোনের গর্ভে আছেন, এবং তাকে পরবর্তীতে ধরে আনার জন্য প্রভাসকে অর্থাৎ ভাইরাবাকে পাঠানো হয় যেন সে দীপিকাকে উঠিয়ে আনতে পারেন সেই জন্য। অর্থাৎ এখানে প্রভাস প্রথম দিকে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, এবং অমিতাভ বচ্চন হচ্ছে গিয়ে এখানে দীপিকা পাডুকোনকে রক্ষা করার চেষ্টা করবে, যার নাম হচ্ছে অশ্বত্থামা কালীর, অর্থাৎ কমল হাসানের প্রাসাদ থেকে পালিয়ে এসে হয়তো অশ্বত্থামার কাছে আশ্রয় নিয়েছিলেন। অশ্বত্থামা হয়তো জানে যে দীপিকা পাডুকোনের গর্ভেই হচ্ছে কালকি। তো এইখানে অশ্বত্থামা এবং ভাইরাবার অর্থাৎ প্রভাস এবং অমিতাভ বচ্চনের একটা অনেক ফাইট সিন আছে, এবং লাস্টে যে হয়তো বা প্রভাস বুঝতে পারবে যে তার ভিতরে দেব শক্তি আছে এবং সে একজন বড় হিন্দু ধর্মের একজন ভগবান বা অন্য কিছু। প্রভাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার নিয়ে যদি একটু ডিসকাস করি, সেখানে দেখতে পারি যে প্রভাসের হাতে একটা ট্যাটু আছে, যে ট্যাটুটাকে যদি আপনারা গুগলে সার্চ করেন এই ট্যাটুটাকে বলা হয় ভল্কনাট সিম্বল। এই ভল্কনাট সিম্বল না যদি আপনারা গুগলে একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই সিম্বলের ভিতরে তিনটা ত্রিভুজাকৃতির একটা সিম্বল দেখা যাচ্ছে। এই তিনটা ত্রিভুজের একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটাকে বলা হয় লাইফ, ডেথ এবং রিবার্থ, অর্থাৎ জীবন, মৃত্যু এবং পুনর্জন্ম। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি এই মুভিটার স্টোরিটাকে নিয়ে, যে ভাইরাবা অর্থাৎ প্রভাস এসেছিল দীপিকা পাডুকোনকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে অমিতাভ বচ্চন তাকে প্রতিহত করার চেষ্টা করে, এবং অমিতাভ বচ্চন বুঝতে পারে যে প্রভাস মূলত আসলে একজন দেবতা, এবং তখন প্রভাসকে সে যখন মোটিভেট করে বা প্রভাস যখন বুঝতে পারে যে আসলে ভুল হচ্ছে তার, দীপিকাকে তার উঠিয়ে নিয়ে যাওয়া উচিত না, দীপিকাকে সে প্রোটেক্ট করার চেষ্টা করে, এবং অ্যাট দ্য এন্ডে হয়তো বা এই মুভিতে প্রভাসের মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে দীপিকা পাডুকোনের পেটের ভিতরে যে কালকি জন্মগ্রহণ করছে, কালকি রূপে আবার হয়তো বা প্রভাসের পুনর্জন্ম হবে। অর্থাৎ যেহেতু তার হাতে একটা ট্যাটু দেখা যাচ্ছে, সেই ট্যাটুতে বোঝা যাচ্ছে যে তার রিবার্থ হতে পারে। এটা একটা থিওরি, এছাড়া আর কিছু না। এই মুভিতে কিন্তু কালকি বলে কেউ নাই। তো এই হচ্ছে কি আমার প্রাইমারি থিওরি, যেখানে হয়তো সেকেন্ড পার্টে আমরা কালকি রূপে প্রভাসকে দেখতে পেতে পারি। এটা হচ্ছে আমার একটা থিওরি। বলে আমি এই থিওরিটা আমি নিজে বানাইনি, এই থিওরিটা বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন রকম থিওরি থেকে সবচেয়ে বেস্ট যে থিওরিটা আমার কাছে সহজ মনে হয়েছে সেই থিওরিটা আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। এছাড়া আরও কঠিন করেই অনেক থিওরি আছে, যেহেতু এটা ডিস্টোপিয়ান সিটি নিয়ে করা, ডিস্টোপিয়ান একটা স্টোরি, এই স্টোরিটা অত সহজ হবে না, একটু কঠিনই হবে হয়তো আমার কাছে যেটা মনে হয়।
কারণ আমরা যত ইংলিশ মুভি দেখেছি না কেন এই ধরনের থিওরি নিয়ে এই ধরনের স্টাইলে করা সেই মুভিগুলো কিন্তু আসলে বুঝতে একটু সাধারণ দর্শকের একটু কষ্ট হয়। এইবার আসি এর বিজনেসটা কেমন হবে সেই বিষয়ে একটু কথা বলি। বিভিন্ন ভিডিও দেখলাম ইউটিউবে, সেই ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে এই মুভিটার প্রথম 8 দিনের টিকিটের রেট কিন্তু আসলে বেশি, 100 থেকে 200 টাকা এলাকা ভেদে এই মুভির টিকিটের দাম বেশি। তো সাধারণ দর্শক আসলে এটা কতটুকু এফোর্ড করতে পারবে সেটা আমার ধারণার বাইরে। ইন্ডিয়ার দর্শক অবশ্য মুভি লাভার্স অনেক, তারা অনেক মুভি পছন্দ করেন, তো তারা হয়তো বা পকেটের টাকা বেশি খরচ করে দেখবেন মুভিটা। আর প্রবাসের মুভি যেহেতু স্টার কাস্ট মুভি, প্রবাস আছে, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান রয়েছেন এখানে, এছাড়া শোনা যাচ্ছে দুলকার সালমান রয়েছেন, কলকাতা বাংলা থেকে শাশ্বত রয়েছেন, তো বিভিন্ন জায়গার বিভিন্ন স্টার রয়েছেন এই মুভির ভিতরে। তো সেই হিসেবে মুভিটা একটা বিগ বাজেট মুভি এবং মুভির যে ট্রেলারগুলো আমরা দেখেছি, 2টা ট্রেলার রিলিজ হয়েছে, সেই 2টা ট্রেলার কিন্তু আসলে অসাম লোকেশন, কালার গ্রাফিক্স যাই বলেন না কেন, ভিজুয়ালাইজেশন অত্যন্ত সুন্দর এবং এটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা ইন্ডিয়ান ফিল্ম, দেখে মনে হচ্ছে একটা হলিউডের একটা বিগ বাজেটের একটা ফিল্ম। এবং ইন্ডিয়াতে এই প্রথম কোনো একটা ফিল্ম দেখে আসলে মনে হয় যে এটা একটা হলিউড লেভেলের মুভি। তো কথা হচ্ছে কি এই মুভিটা যদিও হলিউড লেভেলের এবং এর ভিতরে ফিউচার দেখানো হচ্ছে, সায়েন্স ফিকশন টাইপের অনেক কিছু আছে, এবং যদি স্টোরিটা একটু জটিল হয়ে যায় সেক্ষেত্রে সাধারণ দর্শক কীভাবে নিবে? আসলে মাস অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু আসলে এই ধরনের কঠিন থিওরিওয়ালা মুভি কিন্তু খুব বেশি নেন না, খুব বেশি গ্রহণ করতে পারে না। কারণ আপনার স্টোরি শোনার পরে, স্টোরি দেখার পরে যদি মাথার উপর দিয়ে চলে যায় সব কিছু, আপনি যদি কিছু না বুঝতে পারেন তো স্টোরি দেখে, তো না বুঝতে পারলে আসলে মুভি দেখার ফায়দাটা কী? সাধারণ দর্শক ছোট্ট সিম্পল স্টোরিকে একটু লার্জার দ্যান লাইফ করে যদি ফুটিয়ে তোলা হয় তাহলে সাথে দেখা যায় দর্শকের কাছে সেটা ভালো লাগে এবং দর্শক রিপিটেডলি সেই মুভিটা দেখে, 2-3 বার, অনেক সময় দেখে বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে 2-3 বার দেখে। কিন্তু যদি আপনার স্টোরিটা যদি মাথার উপর দিয়ে চলে যায়, আপনি যদি কিছু না বোঝেন, তাহলে সাধারণ দর্শক কীভাবে নিবে সেটা আমার বোধগম্য নয়। যদিও মুভিটা রিলিজের আগে 385 কোটি রুপির কাছাকাছি ইনকাম করে ফেলেছে এবং আশা করা যায় 1000-1200-1500 কোটি রুপি তো এটা অনায়াসই ইনকাম করে ফেলবে। কিন্তু একটা মুভি ব্লকবাস্টার হতে বা দর্শকের মনে দাগ কেটে রাখতে আসলে কী লাগে? সেই মুভিটা যদি অল টাইম ব্লকবাস্টার হতে হয়, যেহেতু একটা বিগ বাজেটের মুভি, 500-600 কোটি রুপির কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট আছে মুভির পিছনে, তো এই মুভিটা ব্লকবাস্টার হতে গেলে বা অল টাইম ব্লকবাস্টার হতে গেলে আমার মতে 2000-2500 কোটি রুপির উপর ইনকাম করতে হবে। তো সেটা আসলে কি পারবে কি না সেটা আমার কাছে একটা প্রশ্ন। আর যদি সহজ সিম্পল স্টোরি হয়, আমি যেভাবে থিওরিটা সাজালাম, যদি এইভাবে সহজ সিম্পলভাবে স্টোরিটাকে দেখানো হয় তাহলে হয়তো বা মুভিটা অনেক ব্যবসা সফল হবে। যদি এছাড়া এর বাইরে যদি কোনো কঠিন স্টোরি নিয়ে দেখানো হয় তাহলে আসলে সাধারণ জনগণ হয়তো বা এটা গ্রহণ করবে না। হয়তো প্রথমবার প্রবাসের হাইপে বা অমিতাভ বচ্চনের কারণে, দীপিকার পাড়ুকোনের কারণে, হাইপের কারণে মানুষ একবার দেখবে, কিন্তু রিপিট করার জন্য দ্বিতীয়বার আর কেউ হলে যাবে না। তো দেখা যাক আসলে কি হয়। আমার কাছে তো স্টোরিটা ভালো লেগেছে, আমার কাছে তো সব কিছুই ভালো লেগেছে ট্রেলারের, কিন্তু স্টোরিটা কী হবে সেটা আসলে বুঝতে পারতেছি না। যদি দর্শক বোধগম্য হয়, সাধারণ দর্শকের কাছে বোধগম্য হয়, তাহলে অবশ্যই আশা করা যায় ভালো হবে। যারা তামিল, তেলেগু বা ইন্ডিয়ান, বলিউডের মাস মাসালা ফিল্ম দেখে অভ্যস্ত, তারা এই ধরনের মুভি কীভাবে গ্রহণ করবে সেটা আমি বুঝতে পারতেছি না। তবে স্টোরি দেখার পরে অথবা ফিল্ম দেখার পরে সাধারণ দর্শক আসলে মাউথ পাবলিসিটিতে আসলে কতটুকু দর্শক আসবে সেটা আসলে পরবর্তী দেখার বিষয়। তো এই ছিল আমার থিওরি এবং এটা নিয়ে ভার্ডিক্ট যে আসলে ব্যবসাটা কী হবে না। আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, হয়তো ব্যবসা সেইভাবে আহামরি কিছু করতে পারবে না। তারপর দেখা যাক মাস অডিয়েন্স কেমনভাবে গ্রহণ করে। তো 27 তারিখের অপেক্ষায় থাকলাম। বাংলাদেশে তো আসলে এই ফিল্মটা দেখতে পারবো না, আমরা তো কী বলবো, সোজা বাংলায় পাইরেসি কপি ছাড়া আমাদের কাছে আসলে দেখার কোনো সম্ভাবনা নাই। পরবর্তীতে ওটিটিতে আসলে যাদের সাবস্ক্রিপশন কেনা আছে ওটিটিতে তারা দেখবেন, তাদের সামর্থ্যে তারা তো গুগল বাবার জয় হোক, টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে। আমার টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, বাই।